দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশের বাজেট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ইকবাল হাসান। আমাদের আজকের বিষয় বাজেট ও বিদেশি অর্থায়ন, এবং আমরা আজকেও এ বিষয়ে কথা বলতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে আছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান ডক্টর সাদিক আহমেদ, এবং আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয়টি বাজেট ও বিদেশি অর্থায়ন। আমরা জানি যে বিদেশি অর্থায়নের সাথে বাজেটের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, এবং স্বাধীনতার পর প্রথম দিকের কয়েকটি বাজেটের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে অর্থায়নের বড় একটা অংশই কিন্তু বিদেশি নির্ভরতা ছিল। হোক সেটা অনুদান কিংবা ঋণ, বিভিন্নভাবে সেটা এসেছে, এবং সময়ের সাথে এর পরিমাণ বেড়েছে, কিন্তু আনুপাতিক হারটা কমেছে। এবং একটা বড় দুর্বলতা আমাদের এখনো রয়ে গেছে, তা হলো বিদেশি অর্থ ছাড় করার যে প্রবণতাটা, সেটা অনেকাংশেই আমরা বলি যে দক্ষতার অভাবে সেটা ছাড় করা যাচ্ছে না। তো এই বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে আসবে, এবং সাম্প্রতিক বাজেট, আসছে বছরের বাজেট, সবকিছু নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। এবং আলোচনাটা আমি শুরু করতে চাই ডক্টর সাদিক আহমেদ আপনাকে দিয়ে। আপনি তো দীর্ঘদিন বিভিন্ন বিদেশি সংস্থায় কাজ করেছেন, এবং আমরা দেখেছি যে বিশ্ব ব্যাংক, এডিবি সহ যারা আসলে বাংলাদেশকে বিদেশি সহায়তা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই সব প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন। তো বাংলাদেশকে একটা সময় তলাবিহীন ঝুড়ি বলা হতো, আসলে সেই অপবাদের সাথে বিদেশি সহায়তার কি ধরনের সম্পর্ক ছিল? আমি এডিবির সাথে কাজ করিনি 30 বছর, 28 বছর ওয়ার্ল্ড ব্যাংকে ছিলাম ওয়াশিংটনে। এটা ঠিক, ওই হেনরি কিসিঞ্জারের কথা যেটা আপনি বললেন, এবং আপনি যে তথ্য যেটা দেখালেন, যে আমি মনে করি মোটামুটি 72 থেকে 90 সাল পর্যন্ত একটা যেটাকে ফরেন এইডের একটা প্রমিনেন্স ছিল। প্রথম দিকে তো বেশ যথেষ্ট ফুড এইড এবং প্রজেক্ট এইড দুটোই ছিল। পরের দিকে ফুড এইডটা কমে গেল, এগ্রিকালচার, কিন্তু প্রজেক্ট এইড ছিল এবং ওইটার বেসিসে। কিন্তু এখন যেটা একটা বিরাট বড় একটা আমি মনে করি পজিটিভ যেটা দিক, সেটা হচ্ছে এখন ন্যাশনাল সেভিংস এবং ন্যাশনাল রিসোর্স মোবিলাইজেশনের কারণে ফরেন এইডের উপর ডিপেন্ডেন্স অনেক কমে গেছে। আমরা সেই সময় যদি একটু ছোট্ট পরিসংখ্যান দেখতে চাই, তাহলে সেই পরিসংখ্যান অনুযায়ী আমরা 1975-76 অর্থ বছরে বাজেটের আকার যখন 1549 কোটি টাকা ছিল, বিদেশি অর্থ সেই অর্থ বছরে ছাড় করা গেছিল 1205 কোটি টাকা। আমরা সেই সময়ের যে ডলারের রেটটা ছিল, এই ডলারকে সেই হিসেবে কনভার্ট করে এটা পেয়েছি, এবং সেটা মোট বাজেটের 77.8% ছিল, জিডিপিরও প্রায় 11% ছিল। সে সময় মোট জিডিপির আকারটা ছিল 11,032 কোটি টাকা। এবং পরবর্তীতে 5 বছরে আমাদের যে ধারাবাহিকতাটা ছিল, অর্থাৎ প্রথম 5টা অর্থ বছরে আমাদের এই হারটা কিরকম ছিল সেটাও একটু দেখি আমরা। প্রথম বাজেট ও বিদেশি অর্থ ছাড়ের যে অনুপাতটা ছিল, অর্থাৎ বাজেটের তুলনায় আমাদের প্রায় 73-74 অর্থ বছরে 36.9% ছিল, একটা সময় 77.8% উঠে গিয়েছে। তো এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন প্রথম 5 অর্থ বছরে আপনার? আমি সেটাই বলছি, এটা একটা পজিটিভ দিক আমি মনে করি। যে বাজেটের যে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, যেটা নির্ভর, মানে এখন আমরা মোটামুটি ডোমেস্টিক রিসোর্স থেকে করছি, ট্যাক্স রিসোর্স হোক, কিছুটা ডোমেস্টিক বরোইং হচ্ছে, এবং ইন্টারন্যাশনাল যে অ্যাসিস্ট্যান্সের যেটা ডিপেন্ডেন্স ছিল সেটা অনেক কমে গেছে। এটা একটা আমি পজিটিভ দিক মনে করি। তবে আরেক দিকে চিন্তা করা যেতে পারে একটা মিসড অপরচুনিটি, কারণ হচ্ছে যে এই প্রজেক্ট এইড যেটা এসছে বাইরের থেকে, এটার ঠিকভাবে ব্যবহার হচ্ছে না, যার ফলে আপনার স্টকটা এখন মনে করে $18 বিলিয়ন পাইপলাইন, এটা কমিটেড, এই প্রজেক্ট ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, এটা ইউটিলাইজেশন হচ্ছে না ঠিক মতো। সেটাকে আমি মনে করি একটা মিসড অপরচুনিটি। একটা আমাদেরকে একটা দিক খেয়াল রাখতে হবে, যে বাংলাদেশের যে ফরেন এইড যেটা আসছে সেটার কোয়ালিটি ভালো, এদিক দিয়ে যে এটার ইন্টারেস্ট রেট খুবই কম, অ্যাভারেজ ইন্টারেস্ট রেট হচ্ছে 1%-এর মতন, এবং এটার কিছু কিছু জায়গায় অন্তত মনে করি যে টেকনিক্যালি কোয়ালিটি ভালো, সব দিকে হয়তো না হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে টেকনিক্যাল কোয়ালিটি ভালো। এখন যদি 18 বিলিয়ন 17-18 বিলিয়নের মতন যদি পাইপলাইন থাকে, তাহলে এটাকে যদি মনে করি যে 5 বছর মেয়াদি এক একটা প্রজেক্ট, তাহলে আমাদের 3.5 বিলিয়নের মতন ডলার প্রত্যেক বছর আমাদেরকে করা দরকার। তার তুলনায় আমাদের হচ্ছে $2 বিলিয়ন। ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনি তো দীর্ঘদিন বিআইডিএস এ গবেষক হিসেবে কাজ করেছেন, এবং ওই সময়ের প্রেক্ষাপট মোটামুটি অনেক কিছুই আপনি জানেন। তো এই যে আমরা নির্ভরতা থেকে আস্তে আস্তে কাটিয়ে উঠে নিজস্ব শক্তি দিয়ে এই অপবাদটা ঘোচাতে পেরেছি, এই ব্যাপারে আসলে আপনার মূল্যায়নটা কি? এই মূল্যায়ন উনি যা বললেন সেটাই করছি। এই মূল্যায়ন বহুবার হয়ে গেছে। আমি মনে করি যে 2015-তে আমরা এমনি রাজনীতির আলোচনাতে অনেক সময় দেখি যে অতীত মুখীনতা নিয়ে একটা অপবাদ আছে। একটু ধাক্কা খাচ্ছে যে অর্থনীতির আলোচনায়ও
অতীতমুখীনতার একটা ট্র্যাপের মধ্যে আমরা পড়ে যাচ্ছি কিনা। কারণ এই যে অর্জন যেটা উনি যেটা বললেন, আপনারা পরিসংখ্যান দেখালেন, একসময় প্রচন্ডভাবে বিদেশি অর্থ নির্ভর ছিল অর্থনীতি, এখন অনেক স্বকীয়তা, অনেক শক্তি চলে আসছে। বিদেশি অর্থ এখন সেই অর্থে 80 দশকের শেষে এমন একটা পর্যায়ে গিয়েছিল যে রেভিনিউ বাজেটের সিংহভাগ বিদেশি অর্থ থেকে আসতো। তার মানে হচ্ছে বেসিক্যালি আমরা স্বাধীন ছিলাম না এক অর্থে, সেইখান থেকে উঠে এসছি। তো আজকের আলোচনার বিষয়টা আমি মনে করি যে এই উঠে আসার গল্পটা অনেকাংশে কিন্তু আমরা করছি, কিন্তু আজকে আলোচনাটা একটা গিয়ার শিফট করা দরকার। এবং এই বিদেশি অর্থের যে বিষয়টা, এই আলোচনাটা ঠিকই আছে, আপনি যেটা বললেন যে অতীতে ছিল এই অবস্থা, সেখান থেকে উঠে আসছি। কিন্তু আজকে 2015-তে বাংলাদেশের মধ্যে আলোচনা যেটা হওয়া উচিত, সে হচ্ছে কোথা থেকে উঠে আসছি তা নয়, যেখানে যেতে চাই সেখানে যেতে পারছি কিনা, সেই স্পিডে, যে স্পিডে যেতে চাই, যে বাস্তবতায় যেতে চাই, সেই আমার মনে করি আলোচনাটা সেদিকে যাওয়া উচিত। এবং সেখানে অনেক কিছু বলার আছে। সেখানে মানে বিদেশি যে অর্থ এবং বাজেট, এইভাবে জিনিসটাকে উত্থাপনটা কিন্তু এটা একটা অতীতের আলোচনা করতে, কারণ আজকে বাজেটের সাথে বিদেশি অর্থের আলোচনাটা অত বেশি ইম্পর্টেন্ট না। এবং ইনভেস্টমেন্ট এটা আসবে যদি এখানে বিজনেস ক্লাইমেট ভালো হয়। এখানে বাজেটের সাথে আমি যখন চায়নায় বা আমেরিকা অন্য জায়গায় যদি ফরেন ইনভেস্টমেন্টের কথা বলি, এটা কি বাজেটের সাথে কোনো আলোচনা? সেই আলোচনাটা করব আসলে, কিন্তু আমাদের যে এই যে ধারাবাহিক বিবর্তনের যে একটা নিজস্ব শক্তিমত্তা, সেই শক্তিমত্তাটাকে আসলে আপনি কিভাবে? না, সেই শক্তিমত্তা তো অনস্বীকার্য যে আমরা একটা ভঙ্গুর শুধু নয়, মানে প্রচন্ড একটা দুর্বল অবস্থায় ছিলাম। এবং 1971-এ যখন দেশ স্বাধীন হলো, তখন কিন্তু শুধু যে ওই তলাবিহীন ঝুড়ি সেই অপবাদটা ছিল তা না, আরেকটা শব্দ তখন ছিল, টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট। যে বাংলাদেশ যদি উঠতে পারে তাহলে যে কোনো দেশে উঠতে পারবে। আমাদেরকে এত দেখা হতো যে এত একটা ঝুঁকির মধ্যে একটা অর্থনীতি, সেখান থেকে প্রচন্ডভাবে আমরা উঠে এসেছি। এবং উঠে আসার গল্পটাও কিন্তু এক ধরনের অত্যন্ত আকর্ষণীয় একটা গল্প। এই গল্পটাও কিন্তু একটা বহুমাত্রিক। এবং দুইটা বিষয় আমি এখানে একটু হাইলাইট করব। একটি হচ্ছে যে বাংলাদেশে যে উঠে আসাটা, এটা কিন্তু কোনো একটা সেক্টর ধরে উঠে আসেনি। এটা একটা ব্রড বেস, যেটাকে বলে ব্রড বেস গ্রোথ, সেই ধরনের কিন্তু হয়েছে। এবং আরেকটা বিষয় দেখবেন যে আমাদের 70 দশকটা, যে দশক ওয়ারি যদি চিন্তা করি, 70 দশকে প্রবৃদ্ধির হার ছিল 1-2% মধ্যে। 80 দশকে সেটা 3-4% উঠে গেল, 90 দশকে সেটা 5% উঠে গেল, পরের দশকে সেটা 6% উঠেছে। কিন্তু এখন ভবিষ্যতের আলোচনাটা আনতে হবে এই জন্য, এই যে ঐতিহাসিক একটা ধারাবাহিকতা, যে শুধু আমরা উঠে এসছি তা নয়, আমাদের প্রবৃদ্ধির হারটাও উঠে এসছিল, ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু এখন এটা এক ধরনের এক জায়গায় থেমে গেছে। এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আর আরেকটা হচ্ছে যে এই পরিবর্তনের যে গল্প, যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি, সেখানে কিন্তু চালকের আসনে ছিল অনেক অ্যাক্টর। সরকার, বিভিন্ন সরকার তারও একটা ভূমিকা পালন করেছে, প্রাইভেট সেক্টর ভূমিকা পালন করেছে, সোশ্যাল অ্যাক্টরস, এনজিও তারা ভূমিকা পালন করেছে। আমাদের ব্যক্তিখাত বলতে শুধু বৃহৎ ব্যবসায়ী নয়, কৃষক, এই যে আমাদের প্রবাসী শ্রমিক, সব শ্রেণীর একটা ভূমিকা কিন্তু ছিল এই বাংলাদেশের উঠে আসা। আপনি 90 দশকের আপনি নিশ্চয়ই দেখেছেন এসআর উসমানের একটা কাজ, যে ইনক্রিমেন্টাল গ্রোথ, মানে গ্রোথ তো হয়েছে, তার মধ্যে 90 দশকের যেটা ইনক্রিমেন্টাল গ্রোথ ছিল, তার সিংহভাগটা কিন্তু এসছিল আভ্যন্তরীণ অর্থনীতির বিকাশের কারণে, যেটাকে নন ট্রেডেবলস বলে আর কি। আমাদের এটা কিন্তু অনেক দেশ আছে যে পরিসংখ্যানে অনেক হাই প্রবৃদ্ধি, কিন্তু পুরো অর্থনীতিকে সেটা টাচ করেনি, এনক্লেভ টাইপ। একটা নাইজেরিয়া দেখেন, অথবা আপনার আরো অন্যান্য অর্থনীতি আছে যেখানে একটা সেক্টর প্রচন্ড লাভ করেছে ইত্যাদি। বাংলাদেশে কিন্তু এটা প্রত্যেকটা খাতে প্রায় সমানভাবে এগিয়েছে। ড্রাইভার ছিল, গার্মেন্ট সেক্টর ইত্যাদি ছিল, কিন্তু আমাদের যে আভ্যন্তরীণ খাত, যেগুলো হয়তো এক্সপোর্টেবল না বাট
ওগুলো কিন্তু ওই প্রবৃদ্ধির যে হার ধারাকে বেড়েছে গতিশীল করার জন্য তাকে তারা বড় ভূমিকা ভূমিকা রেখেছে। রেখেছে। এবং সো আপনি এই যে আমরা যে উঠে আসার গল্প, ওইটাতেই যদি আপনি ফার্স্ট সেগমেন্ট সীমাবদ্ধ রাখতে চান তাহলে বলবো যে এটা অত্যন্ত গর্ব করার মতো বিষয়, এবং বাংলাদেশের অর্থনীতির মধ্যে একটা অন্তর্নিহিত এখন শক্তি আছে যে সহজ। এবং আমি একটা উদাহরণ দিই, 1974-এ দুর্ভিক্ষ হলো, 1998-এ একই ধরনের একটা দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, সারা দেশব্যাপী বন্যা। তখন আমার ডিস্টিংলি খেয়াল পড়ে বিবিসির মতো সংস্থাও বলেছিল যে এত মিলিয়ন মারা যেতে পারে ইত্যাদি ইত্যাদি। এবং আমার খেয়াল পড়ে এনজিওরা, অনেক এনজিও পরিচিত বন্ধুরা, তারা স্যালাইন টেলাইন স্টক করতেছে যে কি করবে। সেপ্টেম্বরের আলোচনা এটা। 4 মাসের মাথায় জানুয়ারি 1999 দেখা গেল যে সেই অর্থনীতি, ধাক্কা খাওয়া অর্থনীতি 4 মাসের মাথায় পুরো ঘুরে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি এই যে ঘুরে দাঁড়ানোর যে একটা স্টোরি, 2007-এ আপনি দেখেন সিডর হলো, সিডরে প্রচন্ড একটা ছিল, ধাক্কা খেয়েছিল অর্থনীতি, কৃষি। সিডর ব্যাপক ক্ষয়ক্ষতি, সবার খেয়াল আছে। 1 বছর মাথায় 2008-এ কৃষির উৎপাদন শরণার্থীর কালে রেকর্ড মানে ইমপ্রুভ করেছে। মানে এই যে ঘুরে দাঁড়ানোর যে একটা স্টোরি, এই যে একটা হচ্ছে উঠে আসার গল্প, মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর গল্প, দুটোর ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত করছে। কিন্তু আমি আবারও বলবো 2015-তে এখন আমাদের দ্বিতীয় সেগমেন্টে যাওয়া, সেটা আমরা জাস্ট ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরবো। ডক্টর সাদিক আহমেদ, আমি বিরতির পর আপনার কাছে জানতে চাইবো যে এই যে বিদেশি সাহায্য নির্ভরতা সবশেষ 5 বছরে আসলে আমাদেরকে কিভাবে পরিবর্তন করেছে এবং আমরা আসলে এর সাথে কতটুকু পরিবর্তিত হয়েছি। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, দিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরেই।